হঠাৎ কক্ষের দরজায় কারাঘাতে শব্দে আজিজের ধ্যান ভাঙে। দরজা খুলে দেখতে পেল তার ভাবি নাজমাকে। আজিজের মনে চট করে একটা প্রশ্ন মাথায় আসে, এত রাতে নাজমা এখানে কি করছে? নাজমা তাকিয়ে আছে সামনে পুরুষদের দিকে। এত রাতে এই ঘরে আসা রাগ করেছে। আজিজ তাকিয়ে দেখল নাজমা এক হাতে শাড়ির আঁচল ধরে আছে। আজিজকে এরকমভাবে তাকিয়ে থাকতে দেখে নাজমা একটু বিব্রত বোধ করল। তারপর নাজমা মিষ্টি করে হেসে অনুরোধের স্বরে বলল, ঘরের দুয়ারে এসেছে, ফিরিয়ে দেবে, ভেতরে বসতে বলবে না? আজিজ তার কথার প্রেক্ষিতে সোজাসাপটা উত্তর দেয়, অবশ্যই নাজমা, আসো। নাজমাকে ভেতরে আসতে বলে আজিজ কক্ষে প্রবেশ করে নিজের বিছানায় বসল। নাজমা তার পিছু পিছু কক্ষে প্রবেশ করে কেদারায় বসে। সারা কক্ষে একবার চোখ বলিয়ে দেখল আর মনের মধ্যে কথা সাজাতে লাগলো। আজিজের কক্ষখানা সকলের চোখে কক্ষের চেয়ে বড়। এই কক্ষে আইয়ুব চৌধুরীর বাবা থাকতেন। তার মৃত্যুর পর কেউ আর এই কক্ষে থাকেনি। সর্বপ্রথম আজিজের যখন 11 বছর বয়স, তখন সে দাদার কাছে আবদার করেছে এই কক্ষে থাকার। আইয়ুব চৌধুরী প্রথমে রাজি হয়নি। আজিজ 3 বেলা ভাত খায়নি। সে জেদ রাগের কাছে হার মেনে এই কক্ষে থাকতে দিয়েছে। সেই 11 বছর থেকে আজিজ একা এই কক্ষে থাকে। বিশাল একখানা খাট, তাতে অনেক সুন্দর নকশা করা হয়েছে। নকশায় খণ্ডিত করা এক বিশাল আলমারি, পড়ার টেবিল, বই রাখার জন্য বিশাল এরিয়া জুড়ে বুকশেলফের এক কর্নার, যেটা আলাদা এক্সপ্রেস করে রাখা হয়েছে। আর বাসার জন্য 2খানা কেদারা, সব কিছুই পরিপাটি করে গুছানো। অন্য পাশে বারান্দার 2খানা বিশাল জানালা, যা মুহূর্তে খোলা রয়েছে। বাইরে জ্যোৎস্না রাতের চাঁদের আলো ঘরের ভেতর পড়েছে। টিপ টিপ করে জ্বলছে হ্যারিকেনের আলো, তাতে ঘরটাতে সুন্দর লাগছে। হঠাৎ এই সময় হ্যারিকেন সহ কেন জ্বালিয়ে রেখেছে? কারেন্ট থাকতেও সেটা নাজমা বুঝতে পারল না। দুজনের মধ্যে কথা নাই দেখে নিস্তব্ধতার জন্য আবার নাজমার কাছে ভুতুড়ে পরিবেশের মতো মনে হচ্ছে। নাজমাকে সারা ঘরে চোখ বোলাতে দেখে আজিজ কলা খাকারি দিল। তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে গম্ভীর কণ্ঠে বলল, কি বলতে এসেছো? সরাসরি বলবে, অনেক রাত হয়েছে। আকস্মিক তার গম্ভীর কণ্ঠে নাজমা একটু নড়ে চড়ে বসে। মাথা নিচু করে স্বরে বলল, আম্মা আপনাকে নিয়ে চিন্তা করছে। আপনি বিয়ের জন্য রাজি হয়ে যান। আপনার কোনো পাত্রী পছন্দ থাকলে আমাকে বলতে পারেন। সম্পর্কে নাজমান আজিজ ফুফাতো ভাই বোন, তাদের সম্পর্ক ভাই বোনের মতোই। আজিজের মা নাজমার শান্ত স্বভাব, ভদ্র, তার জন্য বড় ছেলের জন্য বউ করে এনেছে। আজিজের চোখে নাজমা ভাবির চেয়েও বোনের মতোই আছে। নাজমার কোনো ভাব নেই, ভাই নেই। তারা 2 ভাই 2 বোন, নাজমান আর নৌশি। আজিজকে ভাইয়ের মতোই ভালোবাসে। আজিজ প্রথমেই বুঝতে পেরেছিল নাজমা এরকম কথা বলবে। তুমি বরং আম্মাকে বলে রাখবে আমি এই মুহূর্তে বিয়েতে আগ্রহী নই। আর কোনো কথা না থাকলে তুমি আসতে পারো, শান্ত স্বরে তার জবাব। নাজমা কেদারা থেকে উঠে দাঁড়ায়, মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে, আসছি বলে নাজমা কক্ষ থেকে বের হয়ে যায়। আজিজ উঠে কক্ষের দরজা বন্ধ করে বিছানায় শুয়ে ভাবে, আজ রাতে তার ঘুম হবে না। ওই চাঁদপানা মুখখানা ঘুম কেড়ে নিয়েছে। বর্ষা আর লাবিবা একসঙ্গে ঘুমায়। বর্ষা ঘুমিয়ে পড়েছে। লাবিবা পড়ার টেবিলে বসে আছে। সামনে জ্বলছে হ্যারিকেন। কক্ষের লাইট বন্ধ করে রেখেছে। লাইট জ্বললে সকলে বুঝতে পারবে মেয়েরা এখনো ঘুমায়নি, তাই হ্যারিকেন জ্বালিয়ে বসে আছে। সেদিকে তার ধ্যান মাত্র নেই। গভীর মনোযোগ দিয়ে চেয়ে আছে একখানা নূপুরের দিকে। অপেক্ষায় আছে নূপুরের মালিকের মুখে নাজুক হাসি, গোল গোল চোখে কাজল। লাবিবা সব সময় সেজে বুঝে থাকতে পছন্দ করে। কোমর সমান চুলের 2 বেনি পেছনে দুলছে। নূপুরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে, পরার সাহস হচ্ছে না। যাওয়ার আগে এটা তাকে দিয়ে গেছে তার নূপুরের মালিক। আনমনে সে হাসতে লাগলো। গাল দুটো টোল পড়েছে। লজ্জারাঙা মুখটা আগুনের অগ্নিশিখার আলোয় তার বড়ই সুন্দর লাগছে। নির্ঘাত নূপুরের মালিক এটা দেখলে এখানেই জ্ঞান হারাতো। মাতাল অবস্থায় পড়ে আছে 2 যুবক। পাশে পড়ে রয়েছে তাসের কাঠ, বাংলা মদ। বন্ধ কক্ষে মদের গন্ধে ভরপুর। কক্ষের দরজা হাট করে খোলা। এক বৃদ্ধ বয়স্ক লোক লাঠি হাতে ভেতরে প্রবেশ করে। যুবক দুটোকে এই অবস্থায় দেখে রেগে ওঠে।
কোনো কাজ নেই, সারাক্ষণ শুধু মদ খেয়ে পড়ে থাকবে। তার মুখ থেকে রাগী স্বরে কয়েকটা বাক্য বেরিয়ে আসে। শোয়ারের বাচ্চা, কুত্তার বাচ্চা, পুঁতে গো, কোনো কাম নাই, মদ ঢুকাইয়া দেওয়ান লাগে। আরে ধৈর্য ধরেন, ওদের কাজ শেষ করে ঘুমিয়েছে। তার কথাগুলোর শেষের দিকেই অন্য এক যুবকের কথাগুলো কক্ষের চার দেয়ালে বাড়ি খায়। বয়স্ক লোক তার কথায় চোখ মুখ কুচকে কক্ষ থেকে বেরিয়ে গেল। শালার বুড়ো, ছেলের বেলা 16 আনা, আমাকে বেলা 1 আনাও দাম দেয় না। যুবকটার বয়স্ক লোকের যাওয়ার দিকে তাকিয়ে বলল। এরপর 3 দিন পেরিয়েছে। মালার মা মেয়ের শোক থেকে নিজেকে শান্ত করেছে। তবুও মেয়ের কথা যখন মনে পড়ে, দুই স্বামী স্ত্রী কেঁদে ওঠে। 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলেনি। আশেপাশের পাড়া প্রতিবেশী রান্না করে তাদের দিয়েছেন। সকালবেলা, আজ শনিবার, বকুল আর মিনতি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। ঘড়িতে সকাল 8টা বাজে। সোহাগ ঢাকা থেকে ঘড়িখানা কিনে এনেছিল। পরিনাজও তৈরি হচ্ছে স্কুল যাবার জন্য। জসিম তার রহমান জমিদারের লবণের গুদামে কাজ করে। সেই আয় রোজগার দিয়ে তাদের সংসার জীবন চলে। ভালো মাইনে পায় দুজন। জমিদার বাড়ির সকলে গ্রামবাসীর উপকার করে। শারমিন সকলের জন্য গরম ভাত প্লেটে বাড়ছেন, সঙ্গে লাল শাক আর আলু ভর্তা। মাটিতে হোগলার পাটি বিছিয়ে দিয়েছে। একে একে সকলে বসলো। মিনতি তার বাবার পাশে বসেছে। রুবিনা পানি জগ নিয়ে সকলের সামনে রেখে বলল, আমার শরীরটা বেশি ভালো না, আপনি আউনের কালে কবির ভাইরে সাথে করে লইয়া আইয়েন। রহমান একবার স্ত্রীর দিকে তাকালেন, তারপর বললেন, আচ্ছা লই আমুনে। আচ্ছা ভাত খাইতো না? আম্মা ভাত খাইতো না? খাইছে। পরিনাজ চুপচাপ খাচ্ছে দেখে রুবিনা মেয়ের থালায় ভাত দেয়। পরিনাজ মেয়ের দিকে তাকালো। রুবিনা হেসে বলল, কিরে রাগ করছস? না। তাহলে কথা কস না কেন? এমনি। পরিনাজের শান্ত কণ্ঠ। রুবিনা মেয়েকে কিছু বলেন না। মূলত পরিনাজের রাগের কারণ, আজ থেকে পাত্রপক্ষ দেখতে আসবে। মা বাবা এ বিষয়ে কিছুও বলেনি। জরিনা কক্ষে প্রবেশ করে সঙ্গে আলিয়া চৌকির ওপর খুব আয়েশ করে জরিনা বসল। রহমান মাকে বলল, আপনি অসুস্থ হয়েছেন? বয়স হলো আর বাসুম কদিন, রোগবালাই ছাপটায় ধরছে। আহা আম্মা, অমন কথা বললেন না। জরিনা আবার বলল, কি তা কইতাম, মরার আগে যদি নাতি নাতনির বিয়া হান চোখে দেখবার পারতাম। আলিয়া বলল, এত তাড়াতাড়ি কিসের প্রয়োজন? জরিনা রাগী স্বরে বলল, তুই আমার ওপর কথা কবি না, জুয়ান মাইয়া ঘরে রাহন যাইতো না। জসিম বলল, আপনি রেগে যাচ্ছেন কেন? জরিনা আবার বলল, কি তা কইতাম, মোর কথার কেউ দাম দেয় না। আম্মা সোজা কথা বলেন, যা বলার আছে। আজকা পরীরে দেখতে আইব, তোরা হওয়ালে ঘরে ফিরিস। রহমান মেয়ের দিকে তাকিয়ে বলল, দেখি জমিদারের বইলা, ছেলে ভালো হইলে সমস্যা নেই। পরীর চোখে পানি চলে এলো। মা বাবা কেউ তাকে বুঝলো না, ভাগ্যের ওপর ছেড়ে দিল। খাওয়া শেষ করে কক্ষ থেকে বেরিয়ে গেল। রুবিনা মেয়ের মন বুঝতে পেরেছে, তবুও কিছু করা নাই। জসিম সোহার রহমান তার মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে। তিনি স্বামীর মুখের উপর কথা বলতে পারবেন না। তাহলে স্বামী তার শাশুড়ির অত্যাচার নির্যাতন সহ্য করতে হবে। আলিয়ার তীব্র লজ্জা। একে তো এত বছর ধরে ভাইয়ের ঘরে পড়ে পড়ে খায়, আর এই বাড়িতে মেয়ে আর বউদের কথা বলার সাহস নেই। নাজমা মেয়েকে গোসল করাতে কলপাড়ে আসলো। মেয়েটা বড় পাজি, পানি দেখলে লাফিয়ে ওঠে। নাজমা মেয়ের গায়ে সাবান দিচ্ছে আর এটা সেটা বলছে। পুচকে মেয়েটা মায়ের মুখে পানি দেখে হাসছে। আতিক এমন সময় বাড়ি ফিরে নিজের কক্ষে যাওয়ার সময় নিচে কলপাড়ে মেয়ে আর নাজমার কাণ্ড দেখে হেসে বলল, ওগো, আমার মেয়েটাকে পানি ধরতে দিও। আকস্মিক তার কথায় নাজমা শব্দের উৎস খুঁজে ওপরের বারান্দায় তাকে দেখে রাগে কটমট করে তাকিয়ে বলল, তোমার মেয়েকে তুমি গোসল করাও, আমি পারবো না। তার কথা শুনে আতিক একগাল হেসে বলল, ওর বাবাকে গোসল করাই কে? আমি আসছি, তুমি আমাকে করিয়ে দিও। নাজমা বিরক্ত হয়, এই পুরুষ সবসময় মস্করা করে। কয়েকবার নিষেধ করলো, তবে আতিক তার কথা শুনল না। গামছা গায়ে লুঙ্গি হাতে নিয়ে কলপাড়ে এসে দাঁড়ায়। রাবিয়াকে এতক্ষণে গোসল করানো শেষ।
গা মুছিয়ে জামা কাপড় পরিয়ে এক দাসীর কাছে পাঠিয়ে দিল। নাজমার চোখের আগের আভাস, আতিকের ঠোঁটে দুষ্টু হাসি। নাজমা সাবান দিয়ে গায়ে পানি ঢেলে গামছা দিয়ে গা মুছিয়ে দিতেই দোতলা থেকে হঠাৎ জরিনা হেসে বলল, হে এলা নাতি বউ, ভাইজানের লঙ্গি হানো পরাইয়া দেও, মই কিছু দেখুম না। তার কথায় নাজমা লজ্জায় সেখান থেকে চলে গেল। এতক্ষণ ধরে জরিনা দোতলা থেকে তাদের কাজকর্ম দেখছিল। আতিক দাদির দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, দাদি কাজখানা ভালো করলা না, আমি এর প্রতিশোধ নেব। নিও, তবে মোর স্বামী নাই। আতিক নাজমার যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলল, আমার বোকা রানী। বাউল সঙ্গীত গেয়ে যাচ্ছে ঘোড়ারহাট গ্রামের বাউল শিল্পী হিসেবে সকলের পরিচিত বাউল ফকির। নামটা অবশ্য গ্রামের সকলের দেওয়া। সঙ্গীতকে কণ্ঠ তার অসাধারণ। সারাদিন গ্রামের রাস্তাঘাটে তার এরকম সুন্দর সঙ্গীত গেয়ে বেড়ায়। কেউ খুশি হয়ে 2-1 কড়ি পয়সা দেয়, কারো ঘরের দুয়ারে এসে গান শুনিয়ে সে বেলার দুমুঠো অন্ন গ্রহণ করে। আপন বলতে কেউ নেই। জানা গেছে তার মতে শেষ গ্রাম ফুলপুরে। ছোট একখানা তালপাতার বেড়া দিয়ে ঘরে থাকে। গান ছাড়া কারো সঙ্গে কথা বলে না। লোকে পাগল বলে। ধর্ম কি সেটা কেউ জানে না। এই গ্রামে প্রায় 16-17 বছর যাবৎ দেখা যায়। গায়ে সব সময়ের মতো সাদা ময়লা লুঙ্গি আর পাঞ্জাবি, চুল লম্বা কাঁধ পর্যন্ত, দাড়ি গোফের কারণে মুখটা স্পষ্ট দেখা যায় না। সারা গায়ে ধুলাবালি, সব সময় মতো হাতে একখানা দোতারা থাকে। এতক্ষণ যাবৎ বাউলের এসব পর্যবেক্ষণ করছিল পরিনাজ, বকুল, মিনতি, পরিনাজ, লাবিবা আর বর্ষা। তারা এক ক্লাসে পড়ে। বকুলদের ক্লাসের আরও 4-5টা ছেলে মেয়ে একসাথে স্কুল থেকে ফিরছিল। সব সময় ছেলে মেয়ে একসঙ্গে গল্প করতে করতে হাঁটছে। বাড়ির পথ প্রায় ঘন্টাখানিক দূরে। মাঝে মাঝে এই লোকটাকে দেখে পরিনাজের কষ্ট হয়। লোকটা কেমন একা থাকে। তাকে দেখে মাঝে মধ্যে দাঁত বের করে হাসে। গ্রামের আঁকাবাঁকা মেঠু পথ ধরে তারা সকলে পায়ে পা মিলিয়ে হাঁটছে। এক পাশ দিয়ে বয়ে গেছে শঙ্খ নদীর অংশ। নৌকায় মাঝিরা যাত্রী নিয়ে যাওয়া আসা করছে। বৈঠার আঘাতে নদীর পানি ঢেউ খেলছে। বাতাসের সাথে নদীর ঢেউ পাল্লা দিয়ে তীরে পানির উচ্ছ্বাসে মেতে উঠছে। মাঝে মধ্যে ভেসে যাচ্ছে কচুরি পানা। তার অন্য পাশে মোটা ধানের ক্ষেত। রাস্তার চারপাশে রয়েছে তাল গাছ আর খেজুর গাছ। তাল গাছে তালে ভরপুর। দুপুরের অংশ সূর্য মাথার উপরে খাড়া তাপ দিচ্ছে। স্নিগ্ধ ঠান্ডা বাতাস বইছে। এই অপরূপ দৃশ্যের সঙ্গে বাউলের সুমধুর কণ্ঠের গান। বাউল ফকির হেঁটে চলেছে ধান ক্ষেতের সরু চিকন রাস্তা দিয়ে, আর হারিয়ে যাচ্ছে তার কণ্ঠে সুর। আমার দাটা দে, আমি কাটবো। হঠাৎ পুরুষালী গম্ভীর কণ্ঠে পরিনাজ ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। সামনে তাকিয়ে দেখে একসঙ্গে 4-5 পুরুষ তার গাছের নিচে বসে তাল খাচ্ছে। সবার মাঝখানের পুরুষটাকে দেখে বুকের মাঝে কেমন কম্পন শুরু হলো পরিনাজে। আচমকা পা দুটো থেমে যায়। আবার সেই ঘোড়ার হাটের শ্যামলা পুরুষটা যদি তাকে চিনতে পারে তখন কি হবে? দেখে সবাই তাকে ফেলে যাচ্ছে। হঠাৎ লাবিবা পেছনে ফিরে তাকায়। পরিনাজকে পেছনে দাঁড়ানো দেখে সে দ্রুত তার কাছে এসে বলল, কি রে, দাঁড়িয়ে গেলি কেন? কোনো সমস্যা? পরি মাথা নাড়িয়ে বলল, না। লাবিবা আবার বলল, কি তাহলে? পরিনাজের চোখ ওই পুরুষের উপর। লাবিবা সেই দৃষ্টি ধরে দেখল ওর ভাইয়ের দিকে তাকিয়ে আছে। লাবিবা হেসে বলল, তুই কি আমার ভাইকে ভয় পাচ্ছিস? পরিনাজ তার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল, মানে তুই কি বলছিস? তুই আমার মেজো ভাইকে চিনিস না? পরিনাজ মাথা নাড়িয়ে বলল, না। কে তোর ভাই? লাবিবা মাথায় হাত দিয়ে বলল, পরি, তুই ছোট জমিদারকে চিনিস না? আজিজ জমিদারকে, যে সব সময় রাগী গম্ভীর জমিদার আমাদের বাড়ি। তোর কাছে সব সময় ভাইয়ের কথা বলি, তাকে তুই চিনিস না? পরি হতাশার সুরে বলল, না। লাবিবা আজিজের দিকে আঙুল তাক করে বলল, ওই যে সবার মধ্যে আকাশি রঙের শার্ট আর কালো প্যান্ট, সাহেবি পোশাক পরা, ওটা আমার মেজো ভাই। পরিনাজ আবার আজিজের দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। বাবার কাছে অনেক আজিজের সম্পর্কে কথা শুনেছে। লোকটা যেমন গম্ভীর তেমন রাগী।
এক নামে বদমেজাজি লোক হিসেবে তাকে সকলে চেনে। তার কিছুটা ভয় লাগে, সেদিন ভিড়ের মধ্যে ধাক্কা খেয়েছিল। আর যদি কিছু বলে, তাদের কথার মধ্যে সকলে পেছনে তাকায়। বর্ষার সব শুনে মুখ বিকৃত করে। সে পরিনাজকে হিংসা করে। এই 7 গ্রামে পরিজনের থেকে সুন্দরী নারী নেই, যেমন রূপ তেমনি গুণ, সব দিক থেকে এগিয়ে। গ্রামের সকল মহিলাদের মুখে পরিনাজের রূপের বর্ণনা প্রশংসা শুনলে বর্ষার গায়ে ফোসকা পড়ে, সে এত সুন্দর নয় বলে। লোক মুখে তার প্রশংসা নেই। লাবিবার পরিনাজ জন্মকালের সই, বন্ধু বড়ই মজবুত। ওদের দেখলে বর্ষার হিংসা হয়। বকুল বোনের পাশে এসে দাঁড়ায়, অস্থির হয়ে বলল, পরি আপা, তোর কোনো সমস্যা হয়েছে? সে শান্ত স্বরে বলল, না। সামনে আগাই। পরিনাজ কিছুটা বিব্রত বোধ করল। সকলেও কেমন তাকিয়ে আছে। পরীর বাম হাত ধরে নাড়া দিয়ে মিনতি এসে বলল, আপা দাঁড়িয়ে আছে কেন? বর্ষা ততক্ষণে আজিজের কাছে দাঁড়িয়েছে। আজিজের চোখ বরখা পরিহিত সকলের পেছনে দাঁড়ানো রমণীর উপর, যে এই মুহূর্তে লাবিবার সঙ্গে কথা বলছে। তার কেমন চেনা চেনা লাগছে মেয়েটাকে। মোরশেদও আছে, সঙ্গে আর কয়েকটা চাকর বাকর। এই জায়গাটা জমিদারের। আজিজ তাল খেতে চেয়েছে, তাই চাকরদের নিয়ে এখানে আসা। 10 বিঘা জমি, ধান ক্ষেত সম্পূর্ণ জমিদারদের। রাস্তার তাল গাছ, খেজুর গাছও তাদের জমির অংশ। সকলে একসাথে জটলা পাকাতে দেখে আজিজ আবার বলল, কিরে লাবিবা, ওখানে কি করছিস? সবাইকে নিয়ে এখানে আয়। ভাইয়ের দিকে লাবিবা পেছনে ফিরে বলল, আসছি। পরিনাজ আবার আজিজের দিকে তাকায়, তারপর না দাঁড়িয়ে হাঁটতে লাগলো। বাড়ি তাকে ফিরতে হবে। সকলে তার সঙ্গে আসছে। জমিদারের ছোট পুত্র যখন ডেকেছে, পরিনাজ ব্যতীত সকলে আজিজ জমিদারকে চেনে, তাই সবাই আজিজের সামনে দাঁড়ালো। লাবিবা ভাইয়ের পাশে দাঁড়ায়। পরি তাকে আঙুল তুলে বলল, ভাইজান, এ আমার প্রাণের সই। আজিজ তার তীক্ষ্ণ দৃষ্টি পরীর দিকে নিক্ষেপ করে। তার এই বাজ পাখির দৃষ্টিতে পরীর বুকের ভেতর আবার কেঁপে ওঠে। আজিজ গম্ভীর কণ্ঠে বলল, মোরশেদ, সবাইকে তাল কেটে দে। পরী একটু অস্বস্তি বোধ করে এতগুলো পুরুষের সামনে দাঁড়িয়ে থাকতে, কিন্তু কিছু বলতে পারে না, যেহেতু ছোট জমিদার দাঁড়াতে বলেছে। চুপচাপ সকলের সাথে দাঁড়িয়ে থাকে। লাবিবা অনেকবার তাকে তাল খেতে বলল, সে খেলো না। আজিজ হাতের দাখানা দিয়ে একটা তাল নিজে কেটে পরিনাজের সামনে এসে দাঁড়ায়। সকলে তাল খাওয়া নিয়ে ব্যস্ত। আজিজ চট করে বলল, লাবিবার প্রাণের সই, তুমি বোধহয় জানো না, বড় মানুষকে সালাম দিতে হয়। আজিজকে এত সামনে থেকে দেখে পরিনাজ হতবুদ্ধি হয়। নাকে পুরুষালী আতরের সুগন্ধ ভেসে আসছে। আজিজ এত কাছাকাছি দাঁড়ানোতে পরিনাজ কিছুটা পিছিয়ে বলল, আসসালামু আলাইকুম। আজিজ ঠোঁট দুটো প্রসারিত করে হাসল। তীক্ষ্ণ দৃষ্টিতে পরীর দিকে তাকালো। মেয়েটা কেমন ভয়ে জড়সড় হয়ে আছে। আজিজ হাতের তালটা পরিনাজের দিকে এগিয়ে বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি বোধহয় তোমাকে চিনি, সেদিন ঘোড়ার হাটে দেখা হয়েছিল, তুমি আমাকে ধাক্কা দিয়েছ। পরিনাজ আর একটু ভয় পায়। জড়সড় হয়ে বইগুলোতে 2 হাত চেপে ধরে। আজিজ গভীর দৃষ্টি দেখে পরীর নিকাপের আড়ালে থাকা বাদামি মণি, যার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছে। মেয়েটার চোখ দুটোই কত সুন্দর, মায়াবী। তাহলে মেয়েটা কত সুন্দর? হঠাৎ পরীর শান্ত জবাবে তার ধ্যান ভাঙে। জি, আমি ছিলাম। আজিজ হাতের তালটা আবার তার সামনে বাড়িয়ে ধরে। পরী তালটা নিল। আজিজ বাদামি মণিযুক্ত চোখের দিকে আর তাকাতে পারল না। তার বুকের মাঝে কেমন যেন করছে। আজিজ গভীর স্বরে বলল, আসছি। এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে মোরশেদকে সঙ্গে নিয়ে দ্রুত এসে সেখান থেকে চলে যায়। পরী তার পথগমনের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমি কি কিছু ভুল বলেছি? লোকটা রাগ করেছে? হাতের তালটার দিকে একবার তাকালো, আর আজিজের দেহাংশ দেখা যায়। পরিনাশ সবেমাত্র পুকুর থেকে গোসল করে উঠেছে। জামাকাপড় পরে বাহিরে বেরিয়ে আজিজকে দেখে চিৎকার দিয়ে উঠল। কিছুক্ষণ আগে পরিনাজ, বকুল, মিনতি স্কুল থেকে বাড়ি ফিরেছে। পরি কক্ষে প্রবেশ করে কোনো মতো বরকা খুলতে রুবিনা একখানা নীল রঙের শাড়ি নিয়ে কক্ষে হাজির হয়। মেয়েকে শাড়ি হাতে দিয়ে চটজলদি গোছলে যেতে বলে। পরি শাড়ি হাতে মায়ের দিকে অশ্রু চোখে তাকায়। কিছু বলবে তার সাহস নেই। মা বাবার বাধ্য মেয়ে, কোনোদিন তাদের কথা ছাড়া এক পা পর্যন্ত চলেনি। সে পড়তে চাইছে, কেউ যদি তাকে সাহায্য না করে তাহলে কিভাবে একলা পড়বে? বকুল তার ঘাড়ে আসে। বকুল, মিনতি অনেক খুশি, বড় আপার বিয়ে হবে, তারা দুলাভাইকে দেখতে পাবে।
পরিনাজের পাশে দাঁড়িয়ে বকুল বলল, আপা, তোমার পাত্রপক্ষ দেখতে আসবো, তুমি খুশি নো? পরি ছোট বোনের দিকে এক দৃষ্টে তাকিয়ে বলল, তোকে কতবার নিষেধ করেছি অশুদ্ধ ভাষায় কথা বলবি না। আপা কেমন যেন গুলিয়ে যায়। তাহলে পড়ালেখা করে লাভ নাই, সব বৃথা যাবে যদি শুদ্ধ করে কথা বলতে না পারিস। মেয়েদের তর্ক দেখে রুবিনা বলল, পরি গোসলে যা, তাড়াতাড়ি পাত্রপক্ষ এসে পড়ব, মেলা কাম পইরা রইছে। আবার সব করতাছে, এখানে খাড়াইয়া থাকিস না। বকুল, তুইও গোসল করে ভালো জামা পর। পরি মায়ের দিকে তাকিয়ে শাড়ি হাতে গোসলে যায়। বকুল আনন্দে খুশি হয়ে বাহিরে বেরিয়ে আসে, ভালো জামা নিয়ে কলপারে গোসলে যায়। পাত্রপক্ষ দুপুরের খাবার এই বাড়িতে খাবে। তার তুই যা সকাল থেকে নানান ধরনের খাবার রান্না করছে, আর কিছুক্ষণের মধ্যেই এসে পড়বে। শারমিন বসার ঘরে বসেছিল, পাত্রপক্ষ আসার অপেক্ষায়। জসিমার রহমান পাত্রপক্ষকে এগিয়ে আনতে গেছে ঘোড়াহাটে। আলেয়া একবার মায়ের দিকে তাকায় আর কাজ করে। সাহস করে বলতে পারছে না, পরীকে এখন বিয়ে দিও না। মেয়েটা এখন অনেক ছোট, সংসার সম্পর্কে কতটুকু বুঝে। তার কপালে সংসার নামক কোনো অস্তিত্ব নেই, হারিয়ে গেছে সেই কালো রাতের অন্ধকারে। ভাবতে তার বুক কেঁপে ওঠে। বিয়ে হয়নি তার, সমাজের মানুষ তাকে ছোট চোখে দেখে। পুরনো রংচটা কাপড়ের আঁচল দিয়ে জরিনার আড়ালে নিজের চোখের জলটুকু মুছে নেয়। আজ 2 রাত ধরে গ্রামের চৌকিদার রতনের কোনো খোঁজ খবর নেই। তার স্ত্রীর এই বিষয়ে মাথা ব্যথা নেই, স্বামীর খবর নেই, আর বউ নিশ্চিতে ঘুরে ফিরে খাচ্ছে। কাউকে বলার চেষ্টাও করছে না। তার স্বামী আজ 2 দিন ধরে বাড়ি ফেরেনি। জমিদার আয়মান চৌধুরী দাস নিয়ে খবর পাঠিয়েছে রতন কেন তার বাড়ি আসছে না। কাজ থেকে না জানিয়ে ছুটি নেওয়া তার একদম পছন্দ নয়। দ্রুত তার রতনকে জমিদার মহলে যেতে বলেছে। রতনের স্ত্রী বিনতি উঁচু গলায় বলে দিয়েছে রতন নিজেও বাড়িতে আজ 2 দিন যাবৎ ফিরছে না। দাস সে কথা শুনে জমিদার মহলে গিয়ে কথাগুলো জানায়। জমিদার আয়মান চৌধুরী এ খবর শুনে প্রচণ্ড রেগে গেলেন। বিশ্রী ভাষায় গালিগালাজ করে। বাড়িতে বিনতি একা থাকে। রতনের মেয়ে রূপসী, দেখতে শুনতে ভালোই, গ্রামে থাকে না, শহরের লেখাপড়া করে। এটা নিয়ে গ্রামের মানুষের কানাঘোষা রয়েছে। মেয়ে মানুষ শহরে লেখাপড়া করে, তা নিয়ে রূপসীর কোনো আগ্রহ নেই। রূপালী সবেমাত্র ট্রেন থেকে নেমে ঘোড়ারহাটে আসার উদ্দেশ্যে ট্রলারে ওঠে। আজ কতদিন পর নিজের চেনা পরিচিত গ্রামে আসবে। মাকে কতদিন পর দেখতে পাবে। রূপালীর পরনে কালো রঙের সুতির শাড়ি, মাথায় ঘোমটা দেওয়া নেই। শঙ্খ নদীর ঢেউর সঙ্গে তীব্র বাতাসে সামনের ছোট চুলগুলো উঠছে। কোমর সমান চুলগুলো বেনুনি গাঁথা, ঠোঁট লাল রঙের লিপস্টিক, চোখে কালো কাজল দেওয়া। গভীর কালো মনির চোখ দুটো এখন শঙ্খ নদীর ঢেউ দেখতে ব্যস্ত। 2 হাত ভর্তি কালো রেশমি চুড়ি, হাতটা বারবার নাড়াচড়ার জন্য রিনঝিন শব্দের উৎপত্তি হচ্ছে। বাতাসে শাড়ির এলোমেলো হয়ে উঠছে, তাতে পেটের কিছু অংশ দেখা যাচ্ছে। এক যুবক তার দিকে এতক্ষণ যাবৎ এক দৃষ্টিতে দেখছে। হুট করে কারো কাঁধে হাতের স্পর্শে রূপালী পেছনে তাকায়। যুবকটার কাজে রূপালী রেগে বলল, হাত সারা শ্যামল, বেশি বাড়াবাড়ি করিস না। জোরে করে হাত সরিয়ে দেয় রূপালী। তার বিরক্ত লাগছে। এই শরীরে শুধুমাত্র তার সুপুরুষের ছোঁয়া ব্যতীত সকল পুরুষের ছোঁয়া বিষের মতো লাগে। তার মনে হচ্ছে কেউ তার শরীরে আগুন ধরিয়ে দিয়েছে। যুবকটির গায়ের রং কালো কুচকুচে। রূপালীর মনোভাব শ্যামল বুঝতে পেরেছে। সাদা ধবধবে দাঁতগুলো বের করে শ্যামল হেসে বলল, রূপ, তুই এত রেগে যাচ্ছিস কেন? কি আছে মালিকের মাঝে যা আমার মধ্যে নেই? আমি কালো বলে? শুনে রাখ রূপ, তোকে মালিক বিয়ে করবে না। এমন করে আমার ভালোবাসাকে ফিরিয়ে দিস না। তার কণ্ঠে একরাশ ভালোবাসা না পাওয়ার বেদনা। কথাগুলো বলে শ্যামল ট্রলারের এক কোণে বসে। মেয়েটা তার ভালোবাসা বোঝে না। তার বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসে। রূপালী শ্যামলের কথার পিঠে কোনো কথা বলল না। মনে মনে বলল, না না, সুপুরুষ আমার সাথে এমন করতেই পারে না। সে আমায় ভালোবাসে। সত্যি কি ভালোবাসে? শঙ্খ নদীর পানির দিকে তাকিয়ে বলল, আমি কি মরিচিকার পিছনে ছুটছি? পাত্রপক্ষ রহমানের কক্ষে বসে আছে। পাত্র আর কেউ নয়, এই গ্রামের পুলিশ কর্মকর্তা নাজমুল হাসান। প্রথমে তাকে দেখে সকলে আশ্চর্য হয়ে পড়ে। মেয়ের রাজকপাল ভেবেই সকলে খুশি হয়েছে। নাজমুল হাসানের সঙ্গে এসেছে তার মা, তার ভাবি আর তার 7 বছরের মনু ছেলে।
সকলে চেয়ারে বসে রয়েছে। শারমিন রুবিনা সকালে নাস্তা শরবত দিতে ব্যস্ত। আলিয়াও হাতে হাতে সাহায্য করছে। জরিনা বিছানার উপর বসে আছে। বকুল মিনতি পর্দার আড়াল থেকে বারবার দেখছে। এমন সময় বাহির থেকে কেউ ডেকে ওঠে, রহমান ভাই বাড়িতে আছেন? মেজো সাহেব আইছে। হঠাৎ বাড়ির বাহিরে উঠান থেকে এই কথা শুনে জসিমার রহমান বাড়ির বাইরে বেরিয়ে আসে। আজিজকে তাদের বাড়ির উঠানে দেখে চিন্তিত হয় দুজন। সঙ্গে মোর্শেদ রয়েছে। নাজমুলও বাহিরে বের হয়। হঠাৎ গ্রামের জমিদারের ছোট পুত্রকে দেখে অবাক হয়। এখানে এমন সময় কি করছে? তা আবার কোনো গৃহস্থলীর বাড়ি। এই বাড়ির মহিলা সকলে কৌতূহল নিয়ে দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। জসিম দ্রুত একখানা চেয়ার এনে আজিজকে বসতে দেয়। রহমান এগিয়ে বলল, কিছু হয়েছেনি মেজো সাহেব? কোনো কাজ পড়ছে? আজিজ চেয়ারে বসে পায়ের উপর পা তুলে বসে। তার এই দাম্ভিকতার সঙ্গে বসার ধরনে বোঝা যায় কোনো রাজ্যের রাজা তার সিংহাসনে বসেছে। আজিজ তীক্ষ্ণ দৃষ্টি ছুঁড়ে রহমানের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আপনার বাড়ি আমার আসা কি নিষেধ? তা জানলে এখানে কখনো আসতাম না। রহমানের মুখে অসহায় ফুটে উঠেছে, সেরকম কিছু নয় মেজো সাহেব। আজিজ নিজের হাতের রূপার আংটির দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, তা মেয়ের বিয়ে দিচ্ছেন, আমাকে দাওয়াত দিতে ভুলে গেছেন রহমান চাচা? মনিবের নুন খেয়ে মনিবকে ভুলে গেছেন, এটা কিন্তু ঠিক না। শারমিন আর রুবিনা অবাক তার কথায়। জরিনা নিজে ফিরায় বসে তাদের কথা শুনছে। বকুল মিনতি তাদের পাশ কাটিয়ে চলে গেল। রহমান মুখখানা ছোট হয়ে যায়। মেজো সাহেব বোধহয় তাদের উপর রেগে রয়েছে। রহমান একটু হাসি মুখে বলল, সে এরকম কিছু নয় মেজো সাহেব, শুধুমাত্র পাত্রপক্ষ আজ দেখতে এসেছে। তাদের দেখে পছন্দ হলে বিয়ে হবে আগামীকাল। ক্ষীণতার কণ্ঠস্বর, মেয়েকে এখনও দেখনি? এখনই বিয়ের দিন ঠিক করে আছেন? বাহ, অসাধারণ বুদ্ধি আপনার। তা পাত্র বুঝি নাজমুল হাসান? নাজমুল হাসান কি করেন? মানে আপনার পেশা? আবার শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিয়ে ব্যবসা করবেন নাকি? চাচা ভালো করে খোঁজ নিয়েছেন পাত্রের সম্পর্কে? মোর্শেদ আজিজের দিকে চেয়ে রয়, ভাবে মেজো সাহেব কেন এত রেগে রয়েছে। আজ তাহলে এই গৃহস্থলীর কপালে ভোগ রয়েছে। আজিজ শেষ কথাগুলো নাজমুলের দিকে তাকিয়ে বলল। নাজমুল ভালো করে বুঝতে পারল তাকে অপমান করছে। হাত দুটো মুষ্টিবদ্ধ করে রেখে আজিজ সামনে দাঁড়ালো। সালাম আজিজ চৌধুরী, তা কেমন আছেন? তা হঠাৎ করে আমার হবু শ্বশুর বাড়িতে? আজিজ নাজমুলের মুষ্টিবদ্ধ হাতের দিকে এক নজরে তাকিয়ে পড়ল। আমি সবসময় ভালো থাকি, তবে আপনি বিয়ে করার আগে শ্বশুরবাড়ি হিসেবে পরিচয় দিচ্ছেন। তা বিয়ের আগে কজন মেয়েকে দেখতে গিয়ে বিয়ে করেছেন? কত নাম্বার বিয়ে এটা? রহমান জসিম একে অপরের দিকে তাকায়। শারমিন আর রুবিনা বড়ই আশ্চর্য হয়। সকলের সামনে অপমানে মুখটা থমে হয়ে যায় নাজমুলের। আপনি কিন্তু আমায় অপমান করছেন, রীতিমতো আমার সম্পর্কে না জেনে। আপনি এই গ্রামের পুলিশ, সেটা আমি ভালো করে জানি। তা সেদিনের মেয়েটার খুনিকে না ধরে বিয়ে করতে এসেছেন। গ্রামের লোকের কি বলবে? ঠোঁটে তাচ্ছিল্য হাসি নিয়ে কথাগুলো বলল আজিজ। নাজমুলের মা ভাবি ঘরে বাহিরে কথা শুনছে। মনু শুধু বাহিরে যেতে চায়, অনেকবার চেষ্টা করেও তাকে আটকাতে পারে না। এক ছুটে বাড়ির উঠোনে নামে মনু। বকুল মিনতি একসঙ্গে বাড়ির পেছনের দরজা থেকে শরবতের গ্লাস নিয়ে উঠানে আসে। রুবিনা ভয়ে শারমিনের দিকে তাকিয়ে বলল, আপা মাইয়া দুইটা করলো কি? কর্তা যদি কিছু কয়? রহমান খুশি হয় মেয়ের কাজে। সে ভাবল শরবত খেয়ে যদি আজিজের রাগ ঠান্ডা হয়। মেয়েকে বলল, বকুল মেজো সাহেবকে শরবত দে। বকুল মাথা নাড়িয়ে বলল, জি। নাজমুল আজিজের সোজাসুজি দাঁড়িয়ে আছে। নাজমুল পাশে থেকে বকুল গ্লাসটা আজিজের দিকে এগিয়ে দিতে ঘটল এক বিপত্তি। মনু নাজমুলের দিকে দৌড়ে এগিয়ে আসছে। তার মাঝপথে বকুল আজিজকে শরবত দিতে গেলেই আজিজ তার হাত বাড়ায়। মনু বকুলকে পাশ কাটিয়ে নাজমুলের কোলে উঠতে গিয়ে বকুলের সঙ্গে ধাক্কা খায়। বকুল ধাক্কার তাল সামলাতে পারে না। আজিজের গায়ে পড়তে নিয়ে চেয়ারের হাতল ধরতে পারলেও গ্লাসের শরবত সম্পূর্ণ আজিজের গায়ের উপর পড়ে। আকস্মিক কাজে সকলেই ভয় পায়। জসিম রহমান দুজনে জানে মেজো জমিদারের রাগ কেমন। যদি এখানে লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেয় তাহলে তাদের কপালে দুঃখ কষ্ট রয়েছে। নাজমুল নিজেও মনু আর আজিজের দিকে তাকিয়ে আছে। ছেলেটা কি কাজ করলো? জমিদারের আবার তাকে অপমান করবে। বকুলের ভয়ে হাত পা কাঁপতে শুরু করেছে।
আজিজ এক পলক বকুলের দিকে তাকায়, নিজের সাদা শার্টের দিকে তাকায়। সেটা এক মুহূর্তে শরবতে ভিজে গেছে। মোর্শেদ ভয়ে নিজের হাতের ছাতিখানা ফেলে দিয়ে আজিজের পোশাকে হাত দিতে গেলে আজিজ হাতের ইশারায় সরতে বলে। মোর্শেদ গিয়ে দূরে দাঁড়ায়। রহমান তাড়াতাড়ি এগিয়ে বলল, বকুল, কোনো কাম ঠিক করতে পারস না? সাহেবের গায়ে শরবত ফালাইছ। তার ধমকে বকুল ঘরে ঢুকে পড়ল। আজিজ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। ওকে কিছু বলবেন না, আমাকে এসব পরিষ্কার করতে নিয়ে চলেন। সাহেব, আপনি আমার সাথে কলপারে আহেন। রহমানের পিছু পিছু আজিজ কলপারে যায়। পরি বেশ কিছুক্ষণ ধরে শাড়ি পরার চেষ্টা করছে, তা পারছে না। জীবনে কোনোদিন শাড়ি পরেনি, আজই প্রথম। পরি বাহিরের থেকে বার কয়েকবার অচেনা কজন পুরুষের কণ্ঠস্বর শুনেছে। তার মাঝে অল্প কিছুক্ষণ আগের দেখা হওয়া শ্যামলা পুরুষটার কণ্ঠ শুনতে পেয়েছে। কিন্তু সে এখানে আসবে কিভাবে? মনের মধ্যে হাজারো প্রশ্ন নিয়ে কোনো মতে শাড়িখানা পরে গোসলখানা হতে বাহিরে বের হয়। পেছনে ফিরে হঠাৎ আজিজকে দেখে পুকুরের সিঁড়ি থেকে উঠতে গিয়ে চিৎকার দিয়ে উঠল। হঠাৎ তার চিৎকারে আজিজ আকস্মিক বাম পাশে তাকায়। পরবর্তী পায়ের পদক্ষেপ ওখানেই থামে। মুহূর্তে তার চোখ আটকে যায় নীল রঙের শাড়ি পরা পরীর উপর। হাঁটু সমান ভেজা কোকড়া চুল খোলা, দুধে আলতা গায়ের ফর্সা গায়ে নীল রংটা দারুণ মানিয়েছে। বাদামি মণিযুক্ত ডাগর ডাগর অক্ষিপটে বিস্ময় আর ভয়ের আভাস। চিকন সরু লাল টকটকে কাঁপাতে থাকা দুই ঠোঁট, কপালে চিন্তিত সরু ভাঁজ পড়া। আজিজের মুখ থেকে অস্ফুট স্বরে বলল, মাশাআল্লাহ। সেই অচেনা শ্যামলা পুরুষটাকে দেখে আশ্চর্য হয়। ভয়ে বুকের হৃৎপিণ্ড কেমন এখনো লাফাচ্ছে। আজিজের গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে মাথায় ঘোমটা দিয়ে পরীর আজিজের দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ায়। তার এই কর্মে এক ধ্যানে তাকানো অবস্থায় আজিজ হুঁশ ফিরল। রহমান জসিম সেখানে হাজির হয়। আশপাশে সকলকে দেখতে পেয়ে চোখের দৃষ্টি সরিয়ে ফেলে। নাজমুলের কোলে মনু, তাকে এখানে উপস্থিত হতে চোখ আটকে গেল নীল শাড়ি পরা মেয়েটার উপর। পিঠ দেখা যাচ্ছে, কিন্তু মুখ না। দেখার জন্য কয়েক পা সামনে আগায়। শারমিন, রুবিনা, জরিনা পেছনের দরজায় দাঁড়িয়ে আছে। রহমান মেয়ের কাণ্ড সম্পর্কে বুঝতে পেরেছে। অচেনা পুরুষের আগমনে পরি চিৎকার দিয়েছে, মিনতি, মিনতি, পরীকে ঘরে নিয়ে যা। মিনতি হেঁটে পরীর পাশে দাঁড়ালো। আপা, ভেতরে চলো, ওই পেছনের দরজা দিয়ে। মেজো সাহেব, কিছু মনে করবেন না, মেয়েটা আমার। অচেনা কাউকে দেখলে এমন করে। আপনাকে চিনতে পারেনি, তাই এমন করেছে। আপনি আমার সঙ্গে আসেন। হ্যাঁ, চলেন। আজিজ আরেকবার তাকালো পরীর দিকে। সে এই মুহূর্তে ঘরে ঢুকে পড়েছে। আজিজ বাড়ির মূল ফটক থেকে বের হওয়ার আগে রহমানকে এমন কথা বলল, যার জন্য সে ভয়ে নিজের কক্ষের দরজা বন্ধ করে বসে রয়। তার আগে উঁচু গলায় জসিমকে বলেছে, আজ তার মেয়েকে পাত্রপক্ষের সামনে নেবে না। মেয়ে এখনো পুরোপুরি ছোট, বিয়ে আরও পরে দেবেন। সংসারে কাজকর্ম ঠিক মতো পারে না। নাজমুলকে অন্য আরেকদিন আসতে বলেছে। নাজমুল আর তার কথা শুনল। মা আর ভাবিকে বাড়ি থেকে চলে গেল। নাজমুলের মা এ বিষয়ে অপমান বোধ করেছেন। বাড়ি বয়ে এসে মেয়ের মুখ না দেখে এভাবে চলে যাওয়া। ছেলের মুখের দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায়নি। পরি ঘর থেকে এ কথা শুনে খুশি হয়েছে। মহান আল্লাহ পাক তার কথা শুনেছে, কিন্তু আজকে তার মুখ বেগনা পুরুষ দেখেছে। আল্লাহর কাছে পর্দার হেফাজত চায়। এশার আজান পড়েছে। জমিদার মহলে রাতের বাতি জ্বলছে। চারপাশে অন্ধকার, তার মধ্যে বাড়ির ভেতরে বৈদ্যুতিক বাতির আলো ছড়িয়ে দিচ্ছে। বাড়ির মূল ফটকে জ্বলছে লাল রঙের বাতি। জৈনব নামাজ পড়ে মোনাজাত করছে। আতিয়া পায়ে এক দাসী গরম সরিষার তেল দিচ্ছে। আজ হঠাৎ করে কলপারে পিছলে পড়েছে, বেশ ব্যথা পায়। সেই দুপুর থেকে কক্ষে বসে আছে। ব্যথায় বিছানা থেকে উঠতে পারে না। ব্যথার জন্য গায়ে জ্বর এসেছে। হেসেলে ঘরে রাতের রান্না শেষ। নরিন রান্না শেষ করে নিজের কক্ষে গেছে। নাজমা রাতের খাবার টেবিলের উপর রাখছে। তাকে হাতে হাতে সাহায্য করছে মালতী, বর্ষার কোলে রাবেয়া। দুজনে মিলে নানান রকমের গল্প করছে। লাবিবা বেনির গোছাটা হাতে নিয়ে চঞ্চল পায়ে সিঁড়ি বেয়ে নামলো। নাজমাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, ভাবি, বড় ভাইয়া মেজু ভাইয়া আসবে কখন? আমি জানি না। তোর বড় ভাই কখন আসে? দুপুরে মেজু ভাইয়া আসেনি। আম্মা সেই দুপুরে খাবার টেবিলে অনেকক্ষণ মেজু ভাইয়ের অপেক্ষা করেছে। দুপুরে স্কুল থেকে ফেরার পথে দেখা হয়েছিল। আমাদের বাড়ি আসতে বলে নিজেই আসলো না কেন?
বলতে পারি না, বোধহয় কাজে ব্যস্ত ছিল। বর্ষা রাবিয়াকে কোলে থেকে রাখে। ভাবি রাবিয়ার ক্ষুধা লাগছে, ভাত দেন। ওকে রাখো, আমি খাইয়ে দিচ্ছি। আবার আমার খবর কেউ নেয় না। হঠাৎ পুরুষের কথায় সবাই সদর দরজায় তাকায়। মাসুদ সাথে আতিক ঘরে ঢুকলো। লাবিবা ভেঙচি দেয়, এর আবার খোঁজ নিত কবে? রাবেয়া দৌড়ে বাবার কোলে ওঠে। নাজমা খাবার থালায় ভাত বাড়ে। বর্ষা ভাত নিয়ে বলল, সারাক্ষণ মিষ্টি চুরি করে খান, এখন কেউ আপনার খোঁজ লয় না? মাসুদ বলল, তুই ঠিক করে কথা বল ছোট। কেন, কিতা করছেন ছোট সাহেব? মাসুদ চেঁচিয়ে বলল, বর্ষা ভ্যাঙ্গাবি না, বেশি কর্ম। রাবেয়া বাবার কোল থেকে নেমে লাবিবার কোলে ওঠে। দুজনের অবস্থা দেখে নাজমা হেসে উঠল। থামো, তোমরা এখনো ছোট নাও। আমি নিজে এক বাচ্চার বাবা হয়ে ছোট, ওরা তো এখনো আমার চেয়েও ছোট, ঠিক না নাজমা? কথাগুলো বলে নাজমার পাশে দাঁড়ায়। রাগে নাজমা তার দিকে তাকিয়ে আবার কাজে ব্যস্ত হয়। লোকটা লাজ লজ্জা নেই, ছোটগুলোর সামনে কী সব বলে। লাবিবা জোরে হেসে উঠল। আতিক নিজের কক্ষে চলল। মাসুদ মৃদু হেসে সিঁড়িতে পা রাখে। বাহ, বড় ভাই, তোমার কথার জবাব নেই। বর্ষা নরম কেদারায় বসে হেসে বলল, হ্যাঁ বড় ভাইজান, আপনি আমাকে চাইয়া মেলা বড়। দুপুরের পর আর পরি নিজের কক্ষে থেকে বের হয়নি। রুবিনা মেয়ের কক্ষে এসে দেখে মেয়ে ঘুমিয়ে রয়েছে। কাঁথাখানা গায়ের উপর দিয়ে মশারা টাঙিয়ে দেয়। দোয়া দরুদ পরে মেয়ের মুখে ফু দেন। সুন্দর মেয়ের প্রতি শয়তানের নজর লাগে। প্রতিদিন মেয়ে ঘুমিয়ে গেলে তিনি এই কাজ করেন। কক্ষে দরজাটা লাগিয়ে হ্যারিকেন নিভিয়ে দিয়ে চলে যান। মায়ের যাওয়ার পর পরই চোখ খুলে পাশে বকুল ঘুমে বিভোর, অথচ তার চোখে ঘুম নেই। শুধু বারবার ওই পুরুষের মুখ চোখের সামনে ভেসে উঠছে। গভীর রাত, সকল প্রাণী অর্ধেক নিদ্রায় আচ্ছন্ন। তার মাঝে জেগে রয়েছে দুই নরনারী। বিশাল বড় বিছানায় বসে আছে এক পুরুষ, কক্ষে গোলাপের সুগন্ধে ভরপুর। পাশে তার মহলের রানী, সবুজ সোনালী মিশ্রণের শাড়ি পরনে। শাড়ি পরলেও শরীরের বিশেষ জায়গায় এগুলো উন্মুক্ত। পুরুষটা নেশাক্ত চোখে তার দিকে তাকিয়ে আছে। নারীটা পুরুষটার বুকে হাত রেখে বলল, আপনার মন ভালো নাই? কি এত ভাবছেন? তুই এক চিজ মাইরি, দেখলে চোখ লেগে যায়। ছোট জন্য এই পুরুষত্ব সামলানো যায় না। তাহলে বিলিয়ে দিন আপনাকে আমার মাঝে, আপনার জন্য আমি মরতেও রাজি। পুরুষটা বুক থেকে নারীটিকে বিছানায় ফেলে। নারীটা কোমরে ব্যথা পেয়ে চোখ বুঝে। এই ব্যথা যেন তাকে ভালোবাসা দেয়। পুরুষটা দু হাত দিয়ে নারীটাকে বিছানায় আটকে বলল, তুই মৃত্যু চাস আমার জন্য? তার এই বাক্যে কক্ষে চার দেয়ালে ভারী খায়। পুরুষটা নারীটার ওপর নিজের চাহিদা মেটাতে ব্যস্ত হয়ে শুধু কক্ষের মধ্যে দুজনের উন্মাদ নিঃশ্বাস। সকালবেলা নৌকায় এক মাছে জাল ফেলে মাছ ধরতে চেষ্টা করছে। কয়েকবার তেমন মাছ না পেয়ে আরেকবারের মতো শঙ্খ নদীতে জাল ফেলে। এবার জাল ভারী লাগলো। তার মুখ জাল হাসি ফুটে উঠল। জাল উঠিয়ে দেখে একটা পাটের বস্তা। বস্তার মুখ খুলতে বেরিয়ে আসে লোকের কাটা মাথা। সে চিৎকার দেয়,